সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে বাকযন্ত্র। তোমাদের পরিচ্ছেদ হচ্ছে 4 নম্বর পরিচ্ছেদ। সেটা নিয়ে আমরা একটু পড়ব। তো শুরুতে আমি তোমাদেরকে স্লাইড উপর দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো যাতে কোনো কিছু বললে লিখতে পারো। তার খাতা কলম নাম আছে। আচ্ছা, ওকে, নেওয়া থাকলে তাহলে অবশ্যই যেটা বলবো সেটা লিখবা আর কি। ওকে, যারা নেয়নি তারা নেওয়ার জন্য বলছি সেটা। যারা নিয়েছে তারা তো ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাসে চলে যাচ্ছে আমরা। তাহলে আজকের বিষয় কি? বাকযন্ত্র। সবাই এটা একটু হেডিং দাও যে বাকযন্ত্র। সবাই মিউট করে রাখো, প্রয়োজন ছাড়া আনমিউট করার দরকার নেই। ফোরকান মিউট করে রাখো। এই তো মিউটেই আছে। জি, হ্যাঁ, ওকে, লিখো, এটা লিখছো সবাই? মাশরাফি? জি স্যার, লিখছি। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমে আমরা একটা বাকযন্ত্র বলতে আমরা ওই বিষয়টাকে বুঝবো যেটা ধরো আমরা একটা কথা বলছি বা কোনো একটা কিছু আমরা উচ্চারণ করছি। এই উচ্চারণের ক্ষেত্রে যে সমস্ত প্রত্যঙ্গ, যেমন তোমার সেটা হতে পারে ঠোঁট, সেটা হতে পারে তোমার জিহ্বা, সেটা হতে পারে কি ফুসফুস, সেটা হতে পারে দাঁত, মানে উপরের তালু, নিচের তালু, আর যা কিছু আমাদের প্রয়োজন হয় আমরা একটা শব্দ উচ্চারণ করতে বা একটা ধ্বনি উচ্চারণ করতে আমাদের যে সমস্ত প্রত্যঙ্গ আমাদের কাজে লাগে, এক কথায় সেগুলোকে আমরা বলবো কি? বাকযন্ত্র। ঠিক আছে, সেগুলোকে আমরা এক কথায় কি বলবো? বাকযন্ত্র। বাকযন্ত্র। হ্যাঁ, বাকযন্ত্র। ওকে, চিত্রটা খেয়াল করো তোমরা সবাই। এখানে একটা তোমাদের চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে আমরা কথা বলতে আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজে লাগে সেগুলো সবগুলোর একটা কি দেওয়া আছে? একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, দেখি ফোরকান, তুমি দেখি পড়ো এখান থেকে, এইখান থেকে পড়ো, পড়ে যাও। এগুলো পড়া শেষ হলে এরপর এই লিস্টটা পড়বা, মানে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের কাজে লাগে। ওকে, আচ্ছা, শক্ত তালু, কোমল তালু, জিহ্বামূল, গলবিল, স্বতন্ত্র, ষড়যন্ত্র, তারপর খাদ্যনালী, শ্বাসনালী, নাসিকা গহ্বর, তারপর নাসাগ্রন্থ, ঠোঁট, জিভ, দাঁত, মুখ গহ্বর, চোয়াল, ফুসফুস, মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা। হ্যাঁ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সমন্বয়ে আমরা একটা ধ্বনির উচ্চারণ করতে পারি। তাহলে এই যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করছি, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজে লাগছে তাদের একত্রে আমরা বলছি বাকযন্ত্র। ওকে, হ্যাঁ, তাহলে তোমরা নিচে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা একটু লিখে ফেলো। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। লিখো, ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে।
ফুরকান মাইক বন্ধ কর, তো স্লাইড আসতেছে বারবার। মাইক বন্ধ কর না বেটা। ওকে, লিখছি সবাই? জি স্যার, লিখছি। আচ্ছা, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা সবচেয়ে আমাদের বেশি যে ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি, আমরা একটা উচ্চারণের কোন একটা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি যে অঙ্গটা বা প্রত্যঙ্গটা আমাদেরকে সহযোগিতা করে সেটা হচ্ছে ফুসফুস। খেয়াল করো, ধরো ফুসফুসটা একটু খেয়াল করো সবাই। এই যে দেখো ফুসফুসের অবস্থানটা খেয়াল করো, কোথায় ফুসফুস? তাহলে এই যে ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে, ফুসফুস একটা বাতাস সৃষ্টি করছে। তো এই বাতাসটা এই শ্বাসনালী কি করছে? শ্বাসনালী সেটা বহন করে নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের এখানে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র, এবং এখান দিয়ে এটা প্রবাহিত হয়ে এই জায়গায় একটা আলজিব্রা আছে, আলজিব্রা আছে এই জায়গাটাতে, ঠিক এইখানের মধ্যে। তো এই যে বাতাসটা এখান থেকে কিছু বাতাস এদিকে চলে আসে, আর কিছু বাতাস ওই আলজিবের কারণে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে নাকের ভিতর দিয়ে চলে আসে, নাসারন্ধ্রের মধ্যে দিয়ে চলে আসে। তাহলে এই যে অবস্থাটা সেটা হচ্ছে কি, আমাদের যে ফুসফুস থেকে যে বাতাসটা সৃষ্টি হচ্ছে সেটা আস্তে আস্তে প্রবাহিত হয়ে তোমার কি এই জায়গা পর্যন্ত চলে আসে, তারপর বিভক্ত হয়ে দুদিকে চলে যায়। তাহলে এই পর্যন্ত যে ভূমিকাটা সবচেয়ে বেশি রাখছে সেটা হচ্ছে ফুসফুস। তাহলে ফুসফুস থেকে বাতাসটা নির্গত হচ্ছে বিদায় সেটা আমরা মুখের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা কি করতে পারছি, একটা উচ্চারণ বা একটা আওয়াজে পরিণত করতে পারছি। ওকে, তাহলে সবাই একটা হেডিং দাও, ফুসফুস। এরপর লিখো, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের নাম হচ্ছে ফুসফুস। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের নাম কি? মাশরাফি, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, বলো দেখি, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের নাম কি? ফুসফুস। হ্যাঁ, ফুসফুস। তাহলে এটা লিখো। এরপরে লিখো, এরপরে একটা 4 মাস দিয়ে লিখো, বাকযন্ত্রের সবচেয়ে কার্যকরী অংশের নাম ফুসফুস। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বাকযন্ত্রের সবচেয়ে কার্যকরী অংশের নাম ফুসফুস। কারণ কার্যকরী ওই কারণে, কারণ এখান দিয়েই তো বাতাসটা বের হচ্ছে বিধায় আমরা কি করতেছি, সেটা মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা কি আমরা এটাকে একটা শব্দে বা একটা উচ্চারণে বা একটা আওয়াজে পরিণত করতে পারছি। ওকে, এরপরে আমরা জানবো শ্বাসনালী। হেডিং দাও, শ্বাসনালী। শ্বাসনালী সম্পর্কে জানবো। লিখো, এরপরে তোমরা লিখো, ফুসফুস থেকে, মানে শ্বাসনালীটা দেখো, খেয়াল করো, এই জি স্যার। চিত্রটা একটু খেয়াল করো। শ্বাসনালী বলছিলাম কি, ফুসফুস থেকে যে বাতাসটা সেটা বহন করে নিয়ে যায় কোনটা, এই যে নালীটা দেখতে পাচ্ছ এখানে একটা নালী, এটাই হচ্ছে শ্বাসনালী। এই অংশটার নাম হচ্ছে কি, শ্বাসনালী। মানে এটা কি করছে, ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে সেটা আমাদের উপরের দিকে নিয়ে আসতেছে এই শ্বাসনালী। তাহলে লিখো সবাই, শ্বাসনালী
ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে আসে। মানে ওখান থেকে যে বাতাসটা তোমার কি করতেছে বয়ে নিয়ে আসতেছে সেটা মুখের ভিতর দিয়ে এবং নাসারন্ধ্র মানে নাকের যে এটা তোমার এই যে নাসারন্ধ্রটা দেখছিলাম, এই যে নাকের এই অবস্থান দিয়ে নিয়ে আসে। ওকে, তাহলে লিখো, লেখা শেষ হলে জানাবে। ওকে স্যার। ওরকান জি স্যার। মিউট করে রাখতে হবে, তোমার কথা দরকার ছাড়া আর মিউট করার দরকার নেই তো। দরকার শেষ তোমার কি তোমার মিউট করে ফেলতে হবে। দরকার হচ্ছে তুমি মিউট করে কথা বলো, সমস্যা নেই। তাহলে শ্বাসনালী কি লেখা শেষ? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে বুঝতে পারছো শ্বাসনালীটা কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা নতুন আরেকটা স্লাইডে যাচ্ছি। খেয়াল করো সবাই, এখন যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্বরযন্ত্র। লিখো সবাই একটা স্বরযন্ত্র লিখো। হেডিংটা দাও, হেডিংটা দিয়ে আমি বলছি তারপর কি করতে হবে সেটা বলছি। হেডিংটা দিছো? স্যার অধিজিহ্বা মানে কি? না, এগুলো লিখতে বলি না এখনো, এগুলো আমি বলতেছি তোমাকে, আমি তো জাস্ট লিখতে বলছি এই জিনিসটা। আমি কি এই পর্যন্ত আসছি? ও স্যার। হ্যাঁ, ওকে। খেয়াল করো ষড়যন্ত্রটা, খেয়াল করো চিত্রটা খেয়াল করো। এই যে ষড়যন্ত্র হচ্ছে মানে এই যে শ্বাসনালী যে বাতাসটা নিয়ে যাচ্ছে সেটা এই এই যে বাঁকা একটা নলের মতো একটা অবস্থা আছে এইদিকে, সেই অংশের নামই হচ্ছে কি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কি করে যে বাতাসটা ওটা আরো উপর দিকে নিয়ে যায় এবং এখানে যে একটা আলজিহ্বা বা অধিজিহ্বা যা আছে এর মধ্যে দিয়ে কি করে বাতাসটাকে ডিভাইড হয়ে যায়। একটা বাতাস উপরের দিকে যায়, একটা বাতাস কি যায় এই যে আমাদের মুখের দিয়ে বেরিয়ে পড়ে। তাহলে খেয়াল করো ষড়যন্ত্র এগুলা এই ষড়যন্ত্র উপরের অংশের স্বররন্ধ্রের অবস্থান থেকে স্বরযন্ত্রের অবস্থান থেকে মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থি মানে হাড়, অস্থি মানে হচ্ছে কি হাড়ের পাশে থাকা এই অংশটি নলের মতো। এগুলো হচ্ছে এই অংশটাই বলা হচ্ছে, এই অংশটা এইখানের এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি, এই যে এই অংশটাকে বলা হচ্ছে কি স্বরযন্ত্র। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নলের মতো অংশটির নাম হচ্ছে কি, এটা লেখার দরকার নাই, এটা জাস্ট জানার জন্য। খেয়াল করো বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। কি হয়? বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে মানে এদিক দিয়ে বাতাসটা বের হয় বলেই আমাদের কি ধ্বনিগুলো সৃষ্টি হয়। এবং অধিজিহ্বা এখানে একটা দাঁড়িয়ে দিবা, এখানে সৃষ্টি হয়, এখানে একটা দাঁড়িয়ে অধিজিহ্বা স্বররন্ধ্র এবং ধ্বনিদ্বার ইত্যাদি ষড়যন্ত্রের অংশ। মানে এগুলো হচ্ছে যেখান থেকে কি হবে অধিজিহ্বা মানে হচ্ছে যেখানে এক্সট্রা একটা আমাদের ছোট একটা আলজিহ্বা বা জিহ্বা, ঠিক আছে, আলজিহ্বা যেটা বলছি সেটা হচ্ছে তারপর হচ্ছে স্বররন্ধ্র মানে যেখান থেকে কি হবে স্বরগুলো আমাদের স্বররন্ধ্র এখানে কি দেওয়া আছে কিনা, স্বররন্ধ্র মানে যেখান থেকে স্বরটার সৃষ্টি হবে। ওকে, স্বরটা যেখান থেকে সৃষ্টি হবে সেটা হচ্ছে স্বররন্ধ্র। আর এরপর হচ্ছে ধ্বনিদ্বার মানে হচ্ছে যে ধ্বনির সৃষ্টি, ঠিক আছে, ধ্বনির সৃষ্টি ইত্যাদি ষড়যন্ত্রের অংশ। এগুলো মানে এই সব ব্যাপারগুলো হচ্ছে কি ষড়যন্ত্রের অংশ। ভোকাল কর্ড আমরা ষড়যন্ত্রকে আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে ভোকাল কর্ডও বলে থাকি। ওকে, তাহলে এখান থেকে লিখো বাতাস থেকে লিখো, এই বাতাস থেকে একদম শেষ পর্যন্ত লিখে নাও। আর এখানে ধ্বনি সৃষ্টি হয় এর পরে একটা কি আছে, একটা দাঁড়িয়ে দিবে।
ওকে, সবাই কি লিখতে পেরেছো? জি স্যার, লেখা শেষ। শেষ হলে বলবা। শেষ না, লেখা শেষ? জি স্যার। ওকে, তাহলে সবাই খেয়াল করো, এর পরবর্তী স্লাইডটাতে যাচ্ছি আমি। জীব। জীব সম্পর্কে তোমরা ভালো করেই জানো, ওই কারণে আমি জীবের চিত্রটা দেখাচ্ছি না। তোমরা জীব মানে বুঝতেই পারছো এটা কোন জীবের কথা বলছি। আমাদের মুখের মধ্যে যে একটা জীব আছে সেটা, বা জিহ্বা বা জীব, এটাকে বলা হচ্ছে। সবাই একটা হেডিং দাও করে, জীব। তারপর চিত্রে তোমাদেরকে একটু দেখাই, এইখানে জীবের অবস্থানটা দেখো। জীবের অবস্থা তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের জীব, যে দাঁতের উপরে, পাটি দাঁতের নিচে যেটা থাকে, সেটা হচ্ছে জীব। তাহলে জীবের অংশটা লিখো। মুখগহ্বরের নিচের অংশে জীবের অবস্থান। তাহলে মুখগহ্বরের নিচের অংশে কি কার অবস্থান? জীবের অবস্থান। সেটা বুঝতে পারছো? মুখগহ্বর মানে কি? মুখের ভেতরের আপনার অবস্থার কথা বলা হচ্ছে। মুখের ভেতরকার অবস্থাকে বলা হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর। তাহলে এর নিচের যে অংশে অবস্থানটা হচ্ছে সেটা হচ্ছে জীবের অবস্থান। এবং বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে, জীব হচ্ছে সবচেয়ে সচল এবং সক্রিয় অঙ্গ। আমরা যে কোনো একটা কথা বললে দেখো, তুমি একটা কথা বলে দেখো, যেমন আমার নাম হচ্ছে, ধরো তোমার যে কোনো কিছু হতে পারে, ধরো আমার নাম হচ্ছে মাশরাফি। তাহলে আমি যে আমার নাম মাশরাফি বলতেছি, তাহলে খেয়াল করো প্রত্যেকটা তোমার ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে দেখো আমাদের কি লাগতেছে, আমাদের জিভটার সহযোগিতা লাগতেছে। খেয়াল করছো? জিভের ব্যাপারে, জিভটা নড়াচড়া করতেছে, করতেছে কিনা? জিভ নড়াচড়া করতেছে। জি স্যার। হ্যাঁ, ওই কারণে বলতেছে কি, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গের নাম হচ্ছে জীব। তোমার একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, বাকযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গের নাম কি? তাহলে কি হবে? উত্তর কি হবে? জি স্যার। তোমাকে যদি বলা হয় যে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গের নাম কি, তখন কি হবে? উত্তর স্যার জীব। হ্যাঁ, জীব। জীব। এত এত চিন্তা করার কি আছে তোমাদের? দেখতেই পাচ্ছ তোমরা কি নিয়ে কথা বলতেছে এবং কি এর তো বলাই আছে সেটা। আচ্ছা লিখো, সবাই লিখো, এটা এই লাইনটা লিখো, এই দুটো লাইন লিখো। স্যার আমার লেখা শেষ এগুলা। তাহলে তোমরা লিখতেছিলা? হ্যাঁ, তোমাদেরকে লিখতে বলছিলাম, তোমাদেরকে আগে বুঝতে বলেছি, তারপরে না লিখবা। আচ্ছা যাই হোক, লিখে ফেলতে, যারা লিখো নাই তারা লিখে নাও। ওকে, লেখা শেষ মাশরাফি? স্যার হ্যাঁ, অনেক আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরবর্তী স্লাইডটাতে আমি যাচ্ছি। সবাই হেডিং দাও, আলজিব। একটা হেডিং দাও যে কি, আলজিব।
লিখতেছো? খেয়াল করো, আলজিব। হ্যাঁ স্যার লিখছি। চিত্রটা দেখাচ্ছি তোমাদের, একটা চিত্র ওখানে দেওয়া নাই, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করো, আলজিব হচ্ছে এখানে একদম জিভের শেষে, একদম তোমরা মুখের একদম ভেতরে যদি কেউ খেয়াল করে দাও কোনো সময়, তাহলে দেখতে পাবা এইখানে একটা ছোট একটা আরেকটা মানে হচ্ছে এক্সট্রা কোন একটা কিছু আছে একদম শেষের দিকে, মুখগহ্বরের একদম শেষের দিকে একটা আল্লাহকে কিছু একটা আছে মনে হচ্ছে, এটা একটা মাংসপিণ্ডের মতো। এটাকেই বলা হচ্ছে কি আলজিব। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি আলজিব। তো তোমরা লিখো, মুখগহ্বরের কোমল তালুর পেছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হচ্ছে কি আলজিব। মানে ওখানে আরেকটা ছোট একটা জীবের মতো আছে, যেটাকে অধিজীব বা আলজিব এভাবে বলছি। তো এখানে হচ্ছে কি যে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম, মুখগহ্বরের কোমল তালুর পেছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হচ্ছে আলজিব। ওকে, এরপরে এটা একটু লিখো, ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। মানে এই আলজিব থাকার ফলে কি হয়, বাতাসটা পুরোপুরি আমাদের আমাদের মুখ দিয়ে বের না হয়ে কিছু অংশ বাতাস নাক দিয়ে বের হয়, বুঝছো? এর ফলে নাসিক্য ধ্বনি সৃষ্টি হয় বা তৈরি হয়। নাসিক্য ধ্বনি মানে হচ্ছে যেগুলো নাক উচ্চারণের ক্ষেত্রে আমাদের নাকের ব্যবহারটা বেশি হয়, সেগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। তাহলে তোমরা এভাবে লিখো যে মুখগহ্বরে কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম হচ্ছে আলজিব। এরপর ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর নিচে, কোমল তালুর, এখানে তালুর লেখার দরকার নেই, তালু, কোমল তালুর নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়, এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। তাহলে সবাইকে লিখতে পেরেছো? জি স্যার লিখছি। আচ্ছা, ওকে ওকে। তাহলে আমি কি পরবর্তী স্লাইডে যাব না আরো কি বাকি আছে? সবার লেখা হয়েছে? Yes, sir. ফারদিন, ফারদিনের কি লেখা হয়েছে? ফারদিন কই? এরপর লিখো, তালুটা লিখো। তালু, তালু হচ্ছে কি বুঝতে পারছো যে আমাদের ওই যে মুখের উপরে, উপরে আমাদের জিভের ঠিক অপোজিট পাশে যে একটা ঢাকনার মতো একটা অবস্থান আছে, সেটা হচ্ছে তালু। লিখো, মুখবিবরের ছাদকে বলা হয় তালু। একটু দ্রুত করো, মুখবিবরের ছাদকে বলা হয় কি তালু। এবং তালুর দুটি অংশ, একটা হচ্ছে কি কোমল তালু ও শক্ত তালু, এতটুকু পর্যন্ত লিখো। তালুকে দুটা অংশ, একটা হচ্ছে কোমল তালু আর একটা হচ্ছে শক্ত তালু। ওটা যদি লেখা হয়, এরপর খেয়াল করো, অনুনাসিক। অনুনাসিক মানে হচ্ছে নাসিক্য যে ধ্বনিগুলো পাইছি সেগুলোকে বলা হয়, আরেকটা নাম হচ্ছে অনুনাসিক। এই অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালুর নিচে নামে। কি করে? কোমল তালুটা হচ্ছে কি নিচে নেমে আসে। কোমল তালু হচ্ছে, দেখো এখানে আমরা প্রথমে এই যে শক্ত তালু, খেয়াল করো, এই শক্ত তালু এখানে দেখছো, এটা হচ্ছে শক্ত তালু আর এই হচ্ছে কোমল তালু, একদম শেষের দিকে এই অংশটা হচ্ছে কোমল তালু। তাহলে এই যে বলছে কি কোমল তালু নিচে নামে, এটা লেখার দরকার নাই। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। এই শক্ত তালু কাকে বলে এটা একটু লিখে রাখো। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। একটু দ্রুত করো, আমাদের সময় বেশি নেই।
লেখা হয়েছে মাশরাফি? Yes, sir. স্যার অনেক আগে। Yes, sir. ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এরপর হচ্ছে মূর্ধা। মূর্ধা হচ্ছে কি কোমল তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তর অংশকে মূর্ধা বলে। যেমন আমরা খেয়াল করি, এই যে কোমল তালু, খেয়াল করো, এই যে দেখো কোমল তালু, কোমল তালু থেকে এরপরে উপরের পাটির দাঁত যেটা যেখানে আছে এর মাঝামাঝি একটা অংশ, এই অংশটা মাঝামাঝি, এই অংশটাকে বলা হচ্ছে কি মূর্ধা। লিখো মূর্ধার সংজ্ঞাটা একটু লিখো, কোমল তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। এতটুকু পর্যন্ত লিখলে হবে। একটু দ্রুত করো। জাস্ট মূর্ধা বলে পর্যন্ত লিখলে হবে। এরপরে লাইনটা লেখার দরকার নাই, এটা জানার জন্য কোন কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে তোমার কি জিভ মূর্ধাকে স্পর্শ করে, এটা লেখার দরকার নেই। ওকে, সবাই লিখছো? স্যার একটু একটু জি, বাকি স্যার, আছে। লিখছি। নিচের লাইনটা লেখার দরকার নাই, জাস্ট প্রথম লাইনটা লিখলে জি, হবে স্যার। যে কোমল তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। ইয়েস স্যার, লিখছি। আচ্ছা, ওকে। এরপরে দন্তমূল। দন্তমূল ও দন্ত, দন্ত মানে হচ্ছে দাঁত, দন্ত মানে কি দাঁত, আর দন্তমূল হচ্ছে দাঁতের গোড়ার অংশটা। দাঁতের গোড়ার অংশটা হচ্ছে কি দন্তমূল। লিখো দন্তমূল, দন্তমূল লিখো, দাঁতের গোড়ার নাম হচ্ছে কি দন্তমূল, এটা একটু লিখে রাখো। দাঁতের গোড়ার নাম হচ্ছে কি দন্তমূল, এটা লিখলে হবে। নিচের লাইনটা লেখার দরকার নেই, যেটা জানার জন্য আমাদেরকে বোঝার জন্য দিয়েছি। উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জীবের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয়। লিখছো? জাস্ট দন্তমূলটা লিখলে হবে। জি জি। শেষ সবার? জি স্যার, শেষ। আচ্ছা, এরপরে খেয়াল করছি তাহলে ওষ্ঠ। লিখো উষ্ঠ বা ঠোঁট। উষ্ঠর আরেক নাম হচ্ছে কি, উষ্ঠ মানে হচ্ছে কি ঠোঁট। উষ্ঠ মানে উষ্ঠর একটা অবলিক দিয়ে লিখতে পারো, উষ্ঠ অবলিক তোমার কি ঠোঁট। ঠোঁট লিখো। এরপরে লিখো উষ্ঠ মানে বুঝতে পারছো যে আমাদের যে ঠোঁট গুলো আছে সেগুলোকে মানে বোঝানো হচ্ছে, এবং বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম উষ্ঠ বা ঠোঁট। এতটুকু যে লিখলে হবে, বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম উষ্ঠ বা ঠোঁট, এতটুকু যে লিখো। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি, তাহলে কি বলবা? ওষ্ঠ বা ঠোঁট। হ্যাঁ, ওষ্ঠ বা ঠোঁট। যেমন কয়েকটা উদাহরণ তোমরা লিখে রাখতে পারো যেগুলো ঠোঁটের সাহায্যে বা দুইটা ঠোঁটে আমাদের কাজে লাগে। এগুলো যেমন প, ফ, ব, ভ। ঠিক আছে, প, ফ, প, ফ, ব, ভ, এগুলো হচ্ছে ওষ্ঠ দিয়ে আমরা কি করি উচ্চারণ করে রাখি। কয়েকটা উদাহরণ লিখে রাখতে পারো, এটা নিচের এগুলো লেখার দরকার নাই। এগুলো বলছে কি ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত্ত এবং বিবৃত এই দুই ভাগে ভাগ করা যায়। সংবৃত্ত এবং বিবৃত মানে হচ্ছে তোমার যে আমরা কতটুকু আমাদের, যেমন আ, ঠিক আছে, আ, আ বলছি, আ বলতে আমাদের তাদের এই যে ঠোঁটটার অবস্থানটা কিরকম। এরপর বলছে আবার ই, ই বলতেছি মানে ই বলার ক্ষেত্রে আমাদের তোমার ঠোঁটের অবস্থানটা কিরকম, এগুলোর উপর মানে তোমার ঠোঁটের অবস্থানটা বা তোমার এটা কি আমাদের বেশি লাগছে না কম লাগছে এর উপর সংবৃত বা বিবৃত এই ব্যাপারটা নির্ভর করে থাকে। ওকে,
এগুলো আমরা আরো বিস্তারিত জানবো। সংকীর্তন বিবৃত এগুলা স্বরধ্বনি আমাদের তোমার স্বরধ্বনি চ্যাপ্টারে আমরা বিস্তারিত এগুলো জানবো এগুলো সম্পর্কে। ওকে, আচ্ছা তাহলে সবার কি লেখা শেষ? Yes, sir. ওকে, আজকে Yes, তাহলে sir, লেখা শেষ। এ পর্যন্তই। তোমাদের সবাই ডায়েরিটা লিখে নাও। তোমাদের পড়া হচ্ছে এই স্যার ডায়েরি দেয় না, ডায়েরি অ্যাপস এর মধ্যে আমরা ইয়া করে ফেলি ওর হ্যাঁ, জেনে তোমাদের রাখি। তারপরেও তোমাদের খাতার মধ্যে লিখে রাখতে পারো। অ্যাপসে কিন্তু তোমাদের মানে আমি দিয়ে দিব। তোমাদের দিই নাই, যেহেতু তোমাদের আছে না আজকে আমার মানে তোমার প্রথম ক্লাসটা আজকে হচ্ছে, কারণ আমি এখনো আচ্ছা, দিইনি। সমস্যা নাই, তাহলে তোমরা কি করো ওই ডায়েরিটা ওখানে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ওখান থেকে দেখে নিবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হ্যাঁ, হাফেজ। তাহলে ভালো থাকো সবাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থাকো সবাই। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।